হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যালকোহলের ভৌত ধর্ম আলোচনা করবো। এর আগে আমরা প্রিপারেশানগুলো কমপ্লিট করেছি, আজকে ভৌত ধর্মগুলো দেখব। তো প্রথমে আমরা তাহলে হেডিং করব অ্যালকোহলের ভৌত ধর্ম, অর্থাৎ যে সমস্ত ধর্মগুলো বাইরে থেকে দেখে বোঝা যাবে। যেমন সবথেকে প্রথমেই যে ধর্মটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে? তো যেহেতু অ্যালকোহল জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বা হাইড্রোজেন বন্ড গঠন করে, তার জন্য অ্যালকোহলগুলো কিন্তু জলে দ্রবীভূত হয়। জলের সাথে কীরকমভাবে হাইড্রোজেন বন্ড গঠন করে? ধরো, যদি আমরা একটা এরকম অ্যালকোহলের কথা ভাবি, এই অ্যালকোহলটা কী হবে? জলের অণুর সাথে যুক্ত হবে। ঠিক আছে? অর্থাৎ এইভাবে আমি একটা জলের অণু করলাম, তাহলে এই অ্যালকোহলটার সাথে জলের অণুর কী বন্ধন হবে? হাইড্রোজেন বন্ডিং হবে। আবার এই হাইড্রোজেনটা কী হবে? অপর একটা অ্যালকোহলের সাথে যুক্ত হবে। এইভাবে হাইড্রোজেন বন্ডিংটা ক্রমাগত কী হবে? চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে জলের সাথে হাইড্রোজেন বন্ধনটা সেটা হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ধন। তাহলে জলের সাথে অ্যালকোহল ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড বা বন্ধন গঠন করে। তাই অ্যালকোহল জলে দ্রাব্য। ঠিক আছে? তাহলে কোন অংশটা হাইড্রোজেন বন্ড গঠন করছে? যদি আমরা যে কোনো একটা অ্যালকোহলের কথা যদি আমরা বলি, আমরা যদি মিথানলের কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি বন্ড গঠন করছে, মানে হাইড্রোজেন বন্ডটা গঠন করছে অ্যালকোহলের OH পোর্শনটা। আচ্ছা, তাহলে যদি আমরা এরকম কতগুলো অ্যালকোহল আমরা নিই, ধরো প্রথমে মিথানল নিলাম, তারপর ইথানল নিলাম, তারপর প্রোপানল নিলাম। ঠিক আছে? সবগুলো 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানল, ইথানল, প্রোপানল। প্রত্যেকটাতেই লক্ষ্য করে দেখো একটা করে OH আছে, কিন্তু ডিফারেন্সটা কি? প্রত্যেকটাতে কার্বন সংখ্যা বাড়ছে। প্রথমটাতে কার্বন সংখ্যা 1টা, তারপরেরটা কার্বন সংখ্যা 2টো, তারপরেরটা হচ্ছে কার্বন সংখ্যা 3টে। তো এই যে কার্বন সংখ্যা যখন বাড়ছে, বা এই যে হাইড্রোকার্বন পোর্শনটা বা আমাদের অ্যালকাইল পোর্শনটা, এটাকে আমরা অ্যালকাইল অংশ বলতে পারি। ঠিক আছে? এই অ্যালকাইল যে অংশটা, এটা কিন্তু জল বিকর্ষী, অর্থাৎ এটা কিন্তু জলের দ্রাব্যতাতে বাধা সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যালকোহল পোর্শনটা বা কার্বন সংখ্যাটা মিথানল, ইথানল, প্রোপানলে কি হচ্ছে? ক্রমাগত বাড়ছে। যেখানে ওই যে সংখ্যাটা কি আছে? আমার সেম আছে। তার জন্য আমরা বলতেই পারি যে জলের দ্রাব্যতার ক্রম সবথেকে বেশি হবে মিথানলে। ইথানলে একটু কমে যাবে, কারণ এখানে কার্বন সংখ্যা বেড়ে গেছে বা জল বিকর্ষী পার্টটা বেড়ে যাচ্ছে। প্রোপানলের ক্ষেত্রে আরও দ্রাব্যতা কমে যাবে। এখন যদি আমি কার্বন সংখ্যা সেম রেখে যদি আমরা এর আইসোমারগুলোর কথা ভাবি, অর্থাৎ এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রথমটাতেও 3টে কার্বন রয়েছে, আর দ্বিতীয়টাতেও কিন্তু আমাদের 3টে কার্বন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে একটু লিখি তাহলে আরও সুবিধা হবে। ধরো এখানটাতে OH-টাকে লিখলাম, যেমন এই OH-টা ধারে আছে, এখানেও তাই লিখলাম, এটাকে CH3 লিখলাম। ঠিক আছে? বেশ, তাহলে এই যে আমি আইসোপ্রোপাইল অ্যালকোহলটাকে লিখেছি, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলটা লিখেছি, এখানে দেখো ব্রাঞ্চিংটা বেড়েছে। আগেরটাতে কোনো ব্রাঞ্চিং থাকেনি, প্রথম প্রোপানলটাতে বা প্রোপান 1 অলে কোনো ব্রাঞ্চিং নেই, কিন্তু প্রোপান 2 অলে আমার এই ব্রাঞ্চিং থাকার ফলে এর এরিয়াটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ব্রাঞ্চিং থাকার জন্য এর সারফেস এরিয়া কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ব্রাঞ্চিং বেড়ে যাওয়ায় সারফেস এরিয়া বা পৃষ্ঠতল কি হচ্ছে? এখানে কমে যাচ্ছে। আচ্ছা, কিসের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল কমছে? আমাদের জল বিকর্ষী যে পার্ট, সেই জল বিকর্ষী পার্টের সারফেস এরিয়াটা কমে যাচ্ছে। তার মানে জল বিকর্ষী যে অংশটা, তার গুরুত্বটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে জলের দ্রাব্যতাটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ফলে জলের দ্রাব্যতা কী হবে? বাড়বে। ঠিক আছে? তাহলে যখন আমরা তুলনা করব যে প্রোপান 1 অল, বা আমরা যদি লিখি এটা CH3 CH2 CH2OH প্রোপান 1 অল
এই জলের দ্রাব্যতার থেকে আমার প্রোপান 2 অলের জলের দ্রাব্যতা বাড়বে, তার কারণটা হচ্ছে দুটোতেই কার্বন সংখ্যা সমান, দুটোতেই ওইচের সংখ্যা সমান, কিন্তু আমার দ্বিতীয়টা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাঞ্চিং হওয়ার জন্য আমার এই যে জল বিকর্ষী পার্টটা বা অ্যালকাইল পার্টটা তার ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, ফলে সেটা অতটা আমাদের বিকর্ষণ করতে পারছে না, ফলে আমাদের জলের দ্রাব্যতাটা তুলনামূলকভাবে বাড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই খেয়াল রাখবো, যত কার্বন পরমাণুর সংখ্যা বাড়বে তত দ্রাব্যতা কমবে, আর যদি কার্বন সংখ্যাটা সমান হয়ে যায় তখন ব্রাঞ্চিং যত বাড়বে তত জলের দ্রাব্যতা বাড়বে। এই ইকুয়েশনটা বা এই রিলেশনটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো, মানে এর মধ্যেই যেটা আছে সেটা হচ্ছে ওই যে সংখ্যা যত বাড়বে, ধরো আমি কম্পারেটিভ স্টাডি যদি করি CH3OH, তারপরে নিলাম মনে করো ইথিলিন গ্লাইকল, আমরা IUPAC নোমেনক্লেচার এগুলো পড়েছি, আরেকটা নিলাম গ্লিসারল CH2OH CH2OH CH2OH। এই তিনটের মধ্যে জলের দ্রাব্যতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তার কারণটা কি? এটা হচ্ছে কিসের ক্রম? জলে দ্রাব্যতার ক্রম। তার কারণটা তো বুঝতেই পারছি, প্রথমটাতে একটা ওয়েজ আছে, তারপরেরটা আমার দুটো ওয়েজ আছে, তারপরেরটাতে আমার তিনটে ওয়েজ আছে। ওয়েজের সংখ্যা যত বাড়বে জলের দ্রাব্যতা তত বাড়বে, কার্বন সংখ্যা যত বাড়বে জলের দ্রাব্যতা তত কমবে, আর সেম সংখ্যক কার্বন হয়ে গেলে যত ব্রাঞ্চিং বাড়বে তত দ্রাব্যতা বাড়বে। এখানে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো আমাদের কার্বন সংখ্যাও বাড়ছে, তাহলে জলের দ্রাব্যতা তো কমতে পারত। তো ওইচের সংখ্যা যখন বাড়বে তখন আমরা ওইচটাকে কিন্তু আমরা প্রায়োরিটি দেবো, এই ওইচটাকে আমরা এখানে প্রায়োরিটি দেবো। ঠিক আছে, যখন ওইচ ফিক্সড হয়ে যাবে তখন আমরা কার্বন সংখ্যাকে প্রায়োরিটি দেবো, কার্বন সংখ্যা বেশি কমটাকে দেখব, আর যখন কার্বন সংখ্যা সেম হয়ে যাবে তখন আমরা ব্রাঞ্চিংটাকে প্রায়োরিটি দেবো। তাহলে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি কার? ওইচটা, সেকেন্ড প্রায়োরিটি কার্বন সংখ্যাগুলোর, আর থার্ড প্রায়োরিটি লাস্ট প্রায়োরিটি আমরা দেবো ব্রাঞ্চিংটাকে। এইভাবে আমরা জলের দ্রাব্যতাটাকে বা সলিবিলিটিটাকে আমরা নির্ণয় করব। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। বেশ, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এর আরেকটা ধর্ম অ্যালকোহলের, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে বি পয়েন্ট করে আমরা লিখি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কের অর্ডারটা আমাদেরকে এবার দেখতে হবে। তো স্ফুটনাঙ্কের ব্যাপারটা খানিকটা একটু অন্যরকম, এটা আণবিক ভরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো প্রথমেই বলে দিই যে যখন কোনো আমরা অ্যালকোহলের কথা বলবো, যেহেতু আমাদের অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং করতে পারে, আগেরটা জলের সাথে করেছিল, তো যখন আমরা এই স্ফুটনাঙ্কের কথা বলবো তখন এটা নিজের সাথেই বা অপর একটা ইথানল অণুর সাথে, একটা ইথানল অণু আরেকটা ইথানল অণুর সাথে কী করতে পারে? হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ঠিক আছে, আগের বন্ডিংটা আর এই বন্ডিংটা কিন্তু আলাদা, আগেরটা জলের সাথে হয়েছিল, এটা নিজের মধ্যে হয়েছে। আচ্ছা, কিন্তু আলাদা আলাদা অণু আছে, আলাদা আলাদা ইথানল আছে, তার জন্য এইটাও হচ্ছে আমার ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। তাহলে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন করার জন্য এর স্ফুটনাঙ্ক, মানে অ্যালকোহলের যে স্ফুটনাঙ্ক সেটা সম আণবিক ভর বিশিষ্ট, সম আণবিক ভর বিশিষ্ট অ্যালকেন বা ইথার অপেক্ষা বেশি হয়। মানে ব্যাপারটা এরকম, যদি কার্বন সংখ্যা সবগুলোতেই মোটামুটি সেম রাখি, আমরা একটাতে অ্যালকোহল নিই, একটাতে অ্যালকেন নিই, একটাতে ইথার নিই, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা আমাদের অ্যালকেন বা ইথার অপেক্ষা অবশ্যই বেশি হচ্ছে। তার কারণ একটাই, হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এদের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা অনেক দৃঢ় হয়, শক্তিশালী হয়, ফলে তার স্ফুটনাঙ্ক ক্রমশ কী হয়? বাড়তে থাকে। আরেকটা জিনিস, এদের যে সমস্ত আইসোমারগুলো হয়, এই আইসোমারগুলোর মধ্যে ব্রাঞ্চিং যত বাড়বে, যেমন আমরা যদি এরকম একটা এক্সাম্পল নিই, এটা হচ্ছে আমার বিউটানল বা বিউটান 1 অল। এবার আমি যদি এখানে একটা ব্রাঞ্চ তৈরি করি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, মানে হচ্ছে আইসোবিউটানল বা সেকেন্ডারি বিউটানল। বা আমি যদি এবার নিউ স্ট্রাকচারটা নিই, এই বিউটানলটা, তাহলে আমার একটা হচ্ছে আমার 1 ডিগ্রি। আচ্ছা, 1 ডিগ্রি বলতে আমাদের হচ্ছে আইসো বা প্রাইমারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা তো 4টে কার্বন আছে, পরেরটা তো 4টে কার্বন আছে, এবং লাস্টে যে নিওটা করেছি সেটা তো আমাদের
4টে করে কার্বন আছে। তো মাঝেরটা হচ্ছে আইসো, প্রথম কার্ডটা হচ্ছে আমার নর্মাল, মাঝেরটা আইসো, লাস্টেরটা হচ্ছে আমার নিও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল থেকে আইসো, আইসো থেকে নিওতে ব্রাঞ্চিং ক্রমশ বাড়ছে। এই ব্রাঞ্চিং বাড়ার ফলে আমাদের সারফেস এরিয়াটা কিন্তু ক্রমশ কমছে। তাহলে ব্রাঞ্চিংয়ের সাথে আমাদের সারফেস এরিয়াটার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্রাঞ্চিং যত বাড়বে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত কমবে। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কমবে তত কী হবে, আমাদের স্ফুটনাঙ্কটা কমবে। ফলে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যত বেশি ব্রাঞ্চিং বাড়বে তত সারফেস এরিয়া কমে যাচ্ছে, তাই এখানে আমরা লিখে রাখবো যে স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে অর্ডারটা হবে সবথেকে বেশি স্ফুটনাঙ্ক হবে প্রথমটা, তারপরে স্ফুটনাঙ্কটা কমে যাবে, তারপরে স্ফুটনাঙ্কটা আরও কমে যাবে। তাহলে স্ফুটনাঙ্ক ক্রমশ কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে আণবিক ভর যত বাড়ে তত কী হয়, আমাদের এখানে ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলটা বাড়বে, ফলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে লাস্ট পয়েন্ট আকার আমরা এখানে জাস্ট লিখে রাখতে পারি যে আণবিক ভর বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তার মানে এখানে আর ওইচ এসবের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কারণ এটা তো আর দ্রাব্যতা নয়, তাই আর এবং ওইচ উভয় গ্রুপেরই বৃদ্ধির সাথে সাথে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে স্ফুটনাঙ্ক কিসের কিসের সাথে বাড়ছে। ব্রাঞ্চিং বাড়লে স্ফুটনাঙ্ক কমে যাবে, আণবিক ভর বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, আর সমপরিমাণ বা সমভরের অ্যালকেন বা ইথারের থেকে আমাদের যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করছে তাই এর স্ফুটনাঙ্কটা, অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা বেশি হবে। আর দ্রাব্যতার কথা যখন আমরা বলবো, ওইচের সংখ্যা বাড়লে আমাদের স্ফুটনাঙ্ক বাড়বে, এই দ্রাব্যতা বাড়বে। যত আমরা আর গ্রুপ বাড়াবো তত আমাদের দ্রাব্যতা কমে যাবে, আর ব্রাঞ্চিং যত বাড়াবো তত যেহেতু আর গ্রুপের পরিমাণটা কমে যাচ্ছে তাই দ্রাব্যতাটা বাড়বে। তাহলে এই কয়েকটা জিনিস আমরা আলোচনা করলাম, এতটা বাড়িতে প্র্যাকটিস করব। পরের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। আজকের ভিডিওটা এতটাই। ওকে, থ্যাংক ইউ।